স্টেজেই আমরা মামলা করি না কেন, সাপোজ ধরেন কোন একটা মামলা যখন আমরা প্রথমেই পড়ছি যে যখন পুলিশ কেস হয় সেটাকে আমরা জিআর কেস বলি। সেখানে পুলিশ স্টেশন থেকে মূলত কেসের সূত্রপাত। আপনি যখন কোন একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবেন সেই অভিযোগের ভিত্তি করে এই কেসটা শুরু হবে। সেখানে পুলিশ স্টেশনে একটা নাম্বার পড়ে, সেই নাম্বারকে আমরা পুলিশ স্টেশন কেস নাম্বার বলি। সেই পুলিশ স্টেশনের কেসটা পরবর্তীতে ফরওয়ার্ড হয়ে জজ কোর্টের দায়রা জিআর সেকশনে চলে যাবে। সেখানে একটা জিআর নাম্বার পড়বে, সেটাকে আমরা বলি জিআর কেস নাম্বার। সেই জিআর শাখা থেকে পরবর্তীতে এই মামলাটা আপনার নথিপত্রগুলো ট্রায়াল কোর্টে চলে যাবে। ট্রায়াল কোর্টে মূলত ওই মামলাগুলোই হয় যেখানে যে মামলাগুলো বিচার্য। যেমন 5 বছরের কোন একটা অপরাধী, আপনি এমন একটা অপরাধ করছেন। মাহমুদ, অডিওটা একটু কাইন্ডলি অফ রাখবেন মাহমুদ। সেটা হচ্ছে, সাপোজ ধরেন আপনি কোন একটা অপরাধ করলেন যেটার পানিশমেন্ট হচ্ছে 5 বছরের কারাদণ্ড। তাহলে সর্বোচ্চ কারাদণ্ড যদি 5 বছরের হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই 5 বছর কারাদণ্ড যে ম্যাজিস্ট্রেট সাহেব দিতে পারেন সেই আদালতে আপনার মামলার বিচার হবে। কিন্তু আপনি এমন একটি অপরাধ করলেন যে অপরাধের পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর অধিক 14 বছরের কারাদণ্ড। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মামলাটা ফাইল করতে হবে কোর্ট অফ সেশনে বা সেশন কোর্টে। তার মানে কোন মামলা কোথায় ট্রায়াল হবে সেটা ডিপেন্ড করবে আপনার কোন ধারায় আপনার মামলা হলো, পানিশমেন্টের ধারায়। সেই পানিশমেন্টের ধারার সর্বোচ্চ যে পানিশমেন্ট যে ধারায়, সেই মোতাবেক ওই কোর্টে আপনার ট্রায়াল হবে। তো ট্রায়াল মূলত আমরা এখনই পড়ে ফেলছি গত ক্লাসে, সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট কোর্টেও ট্রায়াল হতে পারে অথবা কোর্ট অফ সেশনেও ট্রায়াল হতে পারে। তো ট্রায়ালকে মূলত বলা হয় কেসের টার্নিং পয়েন্ট। এই ট্রায়াল স্টেজেই মূলত আপনি কি আপনাকে কি পানিশমেন্ট কোর্ট দিবে নাকি দিবে না সেটাও কিন্তু ডিপেন্ড করবে। তার মানে পানিশমেন্টের যে বিষয়টা, সেই বিষয়টা টোটালি ডিপেন্ড করবে এই মামলার ট্রায়ালের উপরে। তার মানে এই ট্রায়াল হচ্ছে গেম চেঞ্জিং। তার মানে আপনি যদি কোনো অ্যাডভোকেট আপনার মামলাটা পরিচালনা করেন, তিনি যদি বিশেষ করে এই বিষয়গুলোতে দক্ষ না হন, পড়াশোনায় বা এই বিষয়ে স্কিল না হন, তাহলে কিন্তু আপনি মামলায় হেরে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। তো এই জন্য এই ট্রায়াল স্টেজটাকে বলা হচ্ছে ফোকাসিং স্টেজ। কারণ এর আগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো, আপনার মামলা আমলে গ্রহণ করলেন ম্যাজিস্ট্রেট সাহেব, পুলিশ তদন্ত করলেন অথবা পিবিআই তদন্ত করলেন বা সিআইডি তদন্ত করলেন, প্রত্যেকেই তদন্তকারী কর্মকর্তা কিন্তু কোনো বিচার করেননি। কি ঘটনা ঘটেছিল সেটা কোর্টকে অবহিত করছেন। তার মানে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন করে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছেন। সেখানে আমরা পড়েছি, মনে আছে আপনাদের, যে চার্জশিট জমা দিবেন অথবা ফাইনাল রিপোর্ট জমা দিবেন। চার্জশিট জমা দেওয়া মানে হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া গেল, অভিযোগপত্র দাখিল করলো আপনার বিরুদ্ধে। আর ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার মানে হচ্ছে পুলিশ ফাইনাল রিপোর্ট যখন জমা দিবে সেটার মানে হচ্ছে আপনার বিরুদ্ধে অপরাধের সত্যতা বা প্রমাণ মেলেনি। সেই ক্ষেত্রে পুলিশ আপনাকে অব্যাহতি দেওয়ার জন্য কোর্টের কাছে সুপারিশ করলেন, কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব কি সেটা অ্যাকসেপ্ট করতে বাধ্য না। তিনি ইচ্ছে করলে চার্জশিট গ্রহণও করতে পারে অথবা গ্রহণ নাও করতে পারে, অথবা ফাইনাল রিপোর্ট গ্রহণ করতেও পারে অথবা নাও করতে পারে। প্রয়োজনে তিনি যদি অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য বলে থাকেন, তখন মামলাটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তিনি ইচ্ছে করলে দিতে পারেন। তো আলটিমেটলি এই মামলার খোঁজ খবর নেওয়া, তদন্ত করে এই জিনিসগুলো নিয়ে আসা, এই পর্যন্ত হচ্ছে ট্রায়াল স্টেজের আগ পর্যন্ত। এর পরবর্তী যে ধারা, এখন যে আমরা এই স্টেজটা পড়বো সেটা হচ্ছে মূলত বিচারিক ধারা। এই স্টেজে মূলত আপনার মামলার বিচার কার্য পুরোপুরি দমে অফিসিয়ালি শুরু হয়। তো আপনি যদি কম্পেয়ার করেন যে ট্রায়াল ইন ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ট্রায়াল ইন কোর্ট অফ সেশন, এটার মধ্যে আসলে বেসিক পার্থক্য আছে কিনা। মনে রাখবেন, বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে ট্রায়াল স্টেজ ইন ম্যাজিস্ট্রেট কোর্ট এবং কোর্ট অফ সেশন, এটার মধ্যে বেসিক পার্থক্য একটা হচ্ছে একটু মানে ধারাবাহিকতা বা স্টেজ গুলো একটু বড় প্রক্রিয়ার বা একটু সময় সাপেক্ষ হয়, সেটা হচ্ছে কোর্ট অফ সেশনে। তুলনামূলক কম সময় সাপেক্ষ বিষয় হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। তার মানে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট একটু সামারি ট্রায়াল হয়, একটু সংক্ষিপ্ত আকারে বিচার হয়, কিন্তু কোর্ট অফ সেশনে যে বিচারগুলো হয় সেটা একটু লেংদি হয়। কেনই বা হবে না? কারণ
আপনি জানেন যে আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবন প্রাপ্ত আসামি তারাই মূলত কোর্ট অফ সেশনে বা সেশন কোর্টে আসামি হয়ে থাকেন এবং তাদের বিচারিক প্রক্রিয়াগুলো দীর্ঘায়িত হয় এবং স্কিলফুল এবং মোর ট্যালেন্টফুল যারা যারা ডেজিগনেশনের দিক থেকে সর্বোচ্চ, আপনারা জানেন কোর্ট অফ সেশন বিচারক, তারা কিন্তু ধরেই কোর্ট অফ সেশনের বিচারক হন না। তারা কিন্তু একটা অনেকগুলো স্টেজ পার হয়ে ওই লেভেলে কিন্তু বিচারক হন। তার মানে যত বড় পানিশমেন্ট, তত স্কিলফুল, তত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে এই ট্রায়ালটা পরিচালনা করার জন্য দায়িত্ব প্রদান করা হয়ে থাকে। এতটুকু আমরা ক্লিয়ার মোটামুটি? তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ওপেনিং অফ দ্য প্রসিকিউশন কেস। এখানে প্রসিকিউশন অনেকে কনফিউশন লাগে, স্যার প্রসিকিউশন বলতে আসলে কোন পক্ষকে বোঝানো হয়? মনে রাখবেন, কোন একটা মামলায়, ক্রিমিনাল মামলায়, নট সিভিল কেস, ক্রিমিনাল কেসে প্রসিকিউশন কেস বা প্রসিকিউশনের যে পক্ষ, সেই পক্ষটা হচ্ছে রাষ্ট্রপক্ষ। তা আমরা সকলেই জানি প্রতিটা জেলার যে জজ কোর্ট আছে সেখানে রাষ্ট্রের পক্ষের যিনি আইনজীবী তাকে আমরা বলি পাবলিক প্রসিকিউটর। আপনি যখন কোনো একটা ক্রিমিনাল মামলা করবেন, সেক্ষেত্রে বাদী অভিযোগকারী যদিও একজন ব্যক্তি, কিন্তু পরবর্তীতে সেই যে অভিযোগকারীর পক্ষে স্টেট মামলা পরিচালনা করে থাকেন। যেহেতু আপনার মামলাটা জজ কোর্টে পরিচালিত হচ্ছে, সেহেতু আপনার মামলার পক্ষে যিনি আইনজীবী হিসেবে দাঁড়াবেন তিনি হচ্ছেন পাবলিক প্রসিকিউটর। কনসিকুয়েন্টলি আপনি যখন এই মামলাগুলো অ্যাপিলে অথবা রিভিশনে যখন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে যাবে, সেই ক্ষেত্রে আমরা ওই সরকারি যিনি লয়ার তাকে আর পাবলিক প্রসিকিউটর নামে ডাকবো না, তাকে আমরা ডাকবো ডেপুটি অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল বা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এই নামে আমরা সাধারণত ডেকে থাকি। তাহলে জজ কোর্টে যিনি সরকারি উকিল তাকে আমরা ইংরেজিতে বলি পাবলিক প্রসিকিউটর, কিন্তু সুপ্রিম কোর্টের যিনি সরকারি উকিল বা সরকারের পক্ষে মামলা পরিচালনা করে থাকেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করে থাকেন, তাদেরকে আমরা অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিন তিন ভাগে তিনটা স্তরে আমরা ডেকে থাকি অ্যাকর্ডিং টু ডেজিগনেশন। তো ওপেনিং অফ দ্য প্রসিকিউশন কেস, যখন অভিযুক্ত ব্যক্তিকে কোর্টের সামনে হাজির করা হবে, যিনি পাবলিক প্রসিকিউটর সরকারি পক্ষের যিনি উকিল, আমি আগেই বলছি সরকারি পক্ষের উকিলই কিন্তু বাদী পক্ষের বা অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনা করে থাকেন। তো প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে, পাবলিক প্রসিকিউটর ওই কেসটা স্টার্ট করবেন, শুরু করবেন ডিসক্রাইবিং দ্য চার্জ। তিনি বর্ণনা করবেন আদালতের সামনে যে তার বিরুদ্ধে কি কি ধরনের অভিযোগ আনা হয়েছে। চার্জ মানে হচ্ছে অভিযোগ। ডিসক্রাইবিং, তিনি এটা বর্ণনা করবেন সেই অ্যাকিউজড এর বিপক্ষে। যিনি মামলা করছেন তিনি তো অ্যাকিউজড এর, অভিযুক্ত ব্যক্তির পক্ষে বলবেন না, অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ ব্যক্তির বিপক্ষে তিনি বলবেন কেন তার বিরুদ্ধে আসলে অভিযোগ আনয়ন করা হয়েছে, কি সে করেছিল, তার যে ঘটনাগুলো ছিল সেগুলোর ফেভারে কি কি ধরনের এভিডেন্স পাওয়া গেছে, এই ধরনের প্রুফ গুলো কি, সেগুলো রাষ্ট্রপক্ষের যিনি পাবলিক প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী, যাকে যাকে আমরা বলি প্রসিকিউশন পক্ষ, তিনি এই বিষয়গুলো আদালতের সামনে, কোর্ট অফ সেশন বা দায়রা জজের সামনে উপস্থাপন করবেন। That means when the accused appears or is brought before the court, the public prosecutor opens the case by describing the charge brought against the accused and stating by what evidence he will prove the guilty of the accused. এই বিষয়ে কোথায় বলা আছে, আপনারা একটা সাবজেক্ট পড়বেন পরবর্তী কোন একটা সেমিস্টারে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সেখানে সেকশন 265B ধারায় এই সম্পর্কে বর্ণিত আছে বা বর্ণনা করা আছে। পরবর্তী যে স্টেজ বা ধাপ সেটা হচ্ছে প্রি ট্রায়াল হিয়ারিং। প্রি ট্রায়াল হিয়ারিং স্টেজে কি হয়, প্রসিকিউশন পক্ষ যখন কোন একটা কেস আরম্ভ করবেন, সেশন জাজ যিনি দায়রা জজ, তিনি উভয় পক্ষকে আর্গু করার জন্য বা তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য চান্স দিবেন। প্রথমে রাষ্ট্রপক্ষ বলবেন, তারপরে ডিফেন্স কাউন্সিল বা ডিফেন্স পক্ষ মানে আসামি পক্ষের যিনি আইনজীবী, তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। তিনি উপস্থাপন করবেন যে তার বিরুদ্ধে যে চার্জ বা অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগ সত্য না, তাকে যেন মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়।
কোর্ট অফ সেশন বা দায়রা জজ সাহেব উভয় পক্ষের যে রেকর্ড, নথিপত্র, যে সাক্ষীদের সাক্ষ্য, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করবেন। যদি দেখে এই মামলায় আলটিমেটলি যার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা হয়েছে তার বিরুদ্ধে সাফিসিয়েন্ট কোনো গ্রাউন্ড নাই, আপাত দৃষ্টিতে প্রাইমা ফেসিলি মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সত্য নয়, তখন কোর্ট অফ সেশন এই মামলা থেকে আসামিকে অব্যাহতি দিতে পারেন। That means session judge will give both the sides chance to argue the favor of framing charge or discharge. After such hearing and considering the record of the case, if the judge considers that there is no sufficient ground or prima facie case for proceedings against the accused, he shall discharge the accused and record the reason for do soing. তার মানে তিনি আসামি পক্ষকে ছেড়ে দিতে পারেন বা অব্যাহতি দিতে পারবেন। এখানে টেকনিক্যাল একটা বিষয় আমি অলরেডি বলেছি, তারপর আবার বলি। ডিসচার্জের বাংলা হচ্ছে অব্যাহতি দেওয়া। মনে রাখবেন, অব্যাহতিকৃত যিনি আসামি তাকে পুনরায় যদি এই ঘটনার সাথে সম্পৃক্ততা তাকে পাওয়া যায় অথবা দেখা যাচ্ছে সম্পৃক্ত পাওয়ার সমূহ সম্ভাবনা আছে, সেক্ষেত্রে পুনরায় অব্যাহতিকৃত আসামিকে আবার মামলায় ফেরত নিয়ে আসতে পারবে। তার মানে অব্যাহতি দেওয়া মানেই মামলা থেকে পুরোপুরি ছাড় পাওয়া নয়। এখানে লয়ের একটা টার্ম আছে, সেটা হচ্ছে নো কেস টু অ্যান্সার, একটা পয়েন্ট। এই পয়েন্টটা আসলে কি? এই পয়েন্টটা হচ্ছে সাধারণত ডিফেন্স লয়াররা এটা উত্থাপন করে। ডিফেন্স লয়ার কারা? বিবাদী পক্ষ। বিবাদী পক্ষ কারা? যারা আসামি। সে আসামি পক্ষ আনডাউটেডলি চেষ্টা করে যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে সেটা সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ততা নাই, সেটা যদি নিরঙ্কুশভাবে প্রমাণ করতে চায় সেই ক্ষেত্রে এই টার্মটা ব্যবহার করা হয় নো কেস টু অ্যান্সার। কিন্তু প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ, যিনি বাদী পক্ষের আইনজীবী, তিনি কি আসলে উত্থাপন করবেন? তিনি রেইজ করবেন যে আসামির বিরুদ্ধে যে অ্যালিগেশন বা অভিযোগ আনয়ন করা হয়েছে, প্রাইমা ফেসি এই ওয়ার্ডটা ইউজ করা হয়। প্রাইমা ফেসি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার বিরুদ্ধে যদি আনিত যে অভিযোগ সেটার যথেষ্ট সত্যতা পাওয়া গেছে এবং এদের সাথে অপরাধ করার সম্পৃক্ততা পাওয়া গেছে, সেই ক্ষেত্রে আদালত এই জিনিসটা দুইজনের পক্ষের জিনিসটা বেঞ্চমার্ক মানদণ্ডে নিরূপণ করেন। নিরূপণ করে দেখেন যে আসলে কে আসলে এখানে সত্য ঘটনা বা এই ঘটনার সাথে কে আসলে সম্পৃক্ত। তাহলে যদি সম্পৃক্ততা যদি জাজ সাহেব যাচাই বাছাই করে না পান, সেই ক্ষেত্রে আসামিকে অব্যাহতি দিতে পারে। কিন্তু কোনো কারণে আসামিকে অব্যাহতি দেওয়া হলো না, তখন আমরা পরবর্তী স্টেজে চলে যাব, ফ্রেমিং অফ চার্জ। তার মানে আসামির এগেইনস্টে চার্জ ফ্রেম করা হবে। এটার মিনিংটা আরেকবার যদি বলতেন। আপাত দৃষ্টিতে মনে হয় প্রাইমা ফেসি। আপাত দৃষ্টিতে। আচ্ছা। ফ্রেমিং অফ চার্জ মানে হচ্ছে আসামির বিরুদ্ধে অভিযোগগুলো একটা ফ্রেমে নিয়ে আসবে। তার মানে সুনির্দিষ্ট অভিযোগগুলো জাজ সাহেব বিবেচনা করে প্রাইমা ফেসিলে যদি দেখে, আপাতদৃষ্টি দেখে যে হ্যাঁ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটা সত্য, তখন তিনি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো ফ্রেম করবেন যে কোন কোন ধারায় আসলে তার বিরুদ্ধে অভিযোগগুলো আনয়ন করা যেতে পারে। ফ্রেম যখন চার্জ হয়ে গেল, তখন পরবর্তী স্টেজে আমরা যাব প্লি এন্ড কনভিকশন। আসামিকে সুযোগ দেওয়া হবে, কোর্ট জিজ্ঞেস করবে অথবা এক্সপ্লেইন করতে বলবে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনয়ন করা হয়েছে সেটা কি আপনি স্বীকার করেন? আপনি কি সেটার সত্যতা সম্পর্কে কতটুকু স্বীকার করবেন? অথবা আপনি যে ঘটনাগুলো দেখছেন, এই মার্ডারটা যে হয়েছিল বা এই ডাকাতিতে হয়েছিল, আপনি কেন আপনি বলেন কেন আপনি এটার সাথে সম্পৃক্ত না, এই মর্মে আপনি কি বলবেন বা এই বিষয়ে আপনার বক্তব্য কি? এখন আসামি যদি বলে যে হ্যাঁ আমার বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে অথবা যে মার্ডার কেসের সাথে আমার অভিযোগ আছে এটা সম্পূর্ণ সত্যি এবং এটার সাথে আমি পুরোপুরি সম্পৃক্ত ছিলাম, এটাকে ইংরেজিতে বলে প্লি এন্ড কনভিকশন। প্লি মানে হচ্ছে তার দোষটাকে সে স্বীকার করে নেওয়া। আর সেই দোষটা যখন সে স্বীকার করে নেবে, তখন সেশন জাজ সাহেব সাথে সাথে তাকে কনভিকশন দিয়ে দিবেন, শাস্তি। কনভিকশন মানে হচ্ছে শাস্তি প্রদান করবেন তার সেই অপরাধের জন্য। কিন্তু তিনি যদি তার দোষ স্বীকার না করে থাকেন,
সেই ক্ষেত্রে আমরা পরবর্তী স্টেজে চলে যাব। সেই পরবর্তী স্টেজ হচ্ছে প্রসিকিউশন এভিডেন্স। এখানে দুইটা বিষয় সম্পর্কে বলা হচ্ছে, এক্সামিনেশন ইন চিফ অ্যান্ড ক্রস এক্সামিনেশন। এই দুইটা বিষয়ের মানে কি আসলে? এই দুইটা বিষয়ের মানে হচ্ছে, এক্সামিনেশন চিফ মানে হচ্ছে জবানবন্দি গ্রহণ করা। জবানের মানে কি? মানুষের কথা, রাইট? সেটাকে বন্দি করবে। সো বন্দি কিভাবে করবে? সেটা লিখিত আকারে আদালতে যখন যাবেন দেখতে পাবেন। আপনি যখন কোনো একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় আদালতে, সেই ক্ষেত্রে ওই সাক্ষীর কথাগুলো একজন সেরেস্তাদার বা নিচে যিনি রাইটার তিনি লিখতে থাকেন, এবং সে কথাগুলো লিখিত আকারে পরবর্তীতে যখন লিখা কমপ্লিট হয়ে যায়, সাক্ষীকে সেটা পড়ে শোনানো হয় অথবা তাকে পড়তে দেওয়া হয়। পরবর্তীতে সেই সাক্ষীর স্বাক্ষর সেই জবানবন্দিতে লিখিত আকারে থাকে। সিভিল কেসে এদেরকে আমরা অনেক সময় PW1, PW2 এই নামে ডেকে থাকি। PW মানে হচ্ছে প্লেইন্টিফ উইটনেস নাম্বার 1, প্লেইন্টিফ ডিফেন্স উইটনেস নাম্বার 2 এই নামে ডেকে থাকি। আবার যখন ডিফেন্ডেন্টের পক্ষে যখন কেউ সাক্ষী প্রদান করে, তখন আমরা তাদেরকে ডেকে থাকি আদালতে DW1, DW2। তার মানে হচ্ছে ডিফেন্স উইটনেস নাম্বার 1, ডিফেন্স উইটনেস নাম্বার 2 এই নামে আমরা ডেকে থাকি। তো এখন এক্সামিনেশন চিফ সাধারণত কে গ্রহণ করে থাকেন? আপনি বাদীপক্ষ বা রাষ্ট্রপক্ষের আইনজীবী যখন কোনো একজন সাক্ষী হাজির করে থাকেন, তিনি যখন নিজ সাক্ষীকে কোনো একটা বিষয়ে জিজ্ঞেস করেন, সেই নিজ সাক্ষীকে জিজ্ঞাসাবাদের যে কথাগুলো রেকর্ডেড হয়ে থাকে, সেই জবানবন্দি এক্সামিনেশন চিফ রেকর্ডেড যে কথাবার্তাগুলো বা তার যে স্টেটমেন্ট, সেটাকে আমরা ইংরেজিতে বলি এক্সামিনেশন ইন চিফ। ক্রস এক্সামিনেশন সাধারণত করে থাকেন অপোনেন্ট পার্টির বা বিপরীত পক্ষের যিনি আইনজীবী, তিনি সাধারণত ক্রস এক্সামিন করে থাকেন। এখন বাদী পক্ষের আইনজীবী যিনি, সে তো তার সাক্ষীকে ভালো করে গাইড টাইড দিয়ে আনছে যে আপনি আদালতে গিয়ে এই কথাবার্তাগুলো বলবেন, সে তো ভালোই বলবে, খারাপ বলবে না। কিন্তু অপোনেন্ট পার্টি লয়ার চেষ্টা করবেন আপনার পক্ষের বাদী পক্ষের যে সাক্ষী, তারা যে কথাগুলো বলছে সেটা অসত্য, সেটা সত্য না, এটা ফ্যাব্রিকেটেড স্পিচ, কনকক্টেড। তো এই বিষয়গুলো অপোনেন্ট পার্টি লয়ার আদালতের সম্মুখে প্রমাণ করার চেষ্টা করবেন যে বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ যে সাক্ষীগুলো আনয়ন করছেন, অথবা ডিফেন্স লয়াররা যে সাক্ষীদেরকে নিয়ে আসছেন, প্রত্যেক সাক্ষী যে সাক্ষ্য সেটা সত্য না, সেটার মধ্যে অসত্যতা আছে। তখন সেই অসত্যতা প্রমাণ করার জন্য অ্যাকচুয়াল সিনারিওটা জাজ সাহেবের সামনে তুলে ধরার জন্য সাধারণত আপনার যে সাক্ষী, বাদী পক্ষের যে সাক্ষী, তাদেরকে বিবাদী পক্ষের যিনি আইনজীবী তিনি জেরা করবেন। এই জেরার ইংরেজি হচ্ছে ক্রস এক্সামিনেশন। That means sometimes the public prosecutor will first examine all prosecution witnesses. After prosecution witnesses are examined, cross-examination by the accused and re-examination, if any, will follow immediately. এই বিষয়টা সম্পর্কে আপনি এভিডেন্স অ্যাক্টেও পাবেন, সেকশন 137, 38। এই বিষয়টা যেমন সিআরপিসির সেকশন 265F and G, এখানে যেমন এক্সামিনেশন এন্ড চিপ এন্ড ক্রস এক্সামিনেশন সম্বন্ধে বলা আছে। পাশাপাশি আপনারা এভিডেন্স অ্যাক্ট সাক্ষ্য আইনেও 137 এই ধারায় এই বিষয়গুলো সম্পর্কে বিশদভাবে আলোচনা পাবেন। মেইন ফোকাসিং কথা হচ্ছে, আপনি যদি আপনার সাক্ষীকে নিয়ে আসেন, নিজের সাক্ষীকে যখন আপনি জিজ্ঞাসাবাদ করবেন সেটা হবে এক্সামিনেশন চিফ। অপোনেন্ট লয়ার যখন আপনার সাক্ষীকে জেরা করবে সেটাকে বলা হচ্ছে ক্রস এক্সামিনেশন। যখন সাক্ষীদের জেরা হয়ে গেল, প্রত্যেক পক্ষের সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হলো, পরবর্তী পদক্ষেপ হচ্ছে অ্যাকুইটাল অন দ্য বেসিস অফ প্রসিকিউশন এভিডেন্স। অ্যাকুইটালের বাংলা হচ্ছে খালাস দেওয়া। তার মানে এই অ্যাকুইটালের বিষয়টা যখন আসবে, তখন আসামি পুরোপুরিভাবে এই মামলা থেকে অব্যাহতি পাবে, খালাস পাবে। সরি, এখানে অব্যাহতি কথা ইউজ করা যাবে না। ডিসচার্জের বাংলা হচ্ছে অব্যাহতি, আর অ্যাকুইটালের বাংলা হচ্ছে খালাস। মনে রাখবেন, খালাসকৃত কোনো আসামিকে পুনরায় একই মামলায় অভিযুক্ত করা যাবে না, কিন্তু অব্যাহতিকৃত আসামিকে একই মামলায় পুনরায় অভিযুক্ত করা যাবে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। দ্যাট মিনস
And defense on the point, the court considers that there is no evidence that the accused committed the offense. যিনি অপরাধী অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে যদি আসলে সত্য কোনো অপরাধ কোনো এভিডেন্স পাওয়া না যায়, সেই অফেন্স মানে হচ্ছে অপরাধ। হ্যাঁ, ইট শ্যাল রেকর্ড অ্যান অর্ডার অফ অ্যাকুইটাল। তখন জাজ সাহেব একটা অর্ডার লিখবেন, একটা আদেশ প্রদান করবেন, সে আদেশটা হচ্ছে খালাসের আদেশ, মানে আসামি মুক্ত হয়ে গেল, আর তার বিরুদ্ধে অভিযোগ একই বিষয়ে আর অভিযোগ আনয়ন করা যাবে না। কিন্তু আসামি খালাস পেলেন না, অ্যাকুইটাল পেলেন না, জাজ সাহেব তাকে খালাস প্রদান করলেন না, তখন কিন্তু আমরা পরবর্তী স্টেজে চলে যাব। সেই স্টেজটা বলা হচ্ছে ডিফেন্স এভিডেন্স, এক্সামিনেশন ইন চিফ অ্যান্ড ক্রস এক্সামিনেশন। তার মানে একটু আগে আমরা কিন্তু অলরেডি 5 নম্বর পয়েন্টে কিন্তু এক্সামিনেশন ইন চিফ অ্যান্ড ক্রস এক্সামিনেশন পড়ে আসছি। এই জবানবন্দি এবং জেরা করা হবে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের যারা সাক্ষী। কিন্তু 7 নম্বরে আমরা যে পয়েন্টটা পড়ছি বা যে পয়েন্টটা এখন পড়বো সেটা হচ্ছে ডিফেন্স। ডিফেন্স বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? আসামি পক্ষের যে আইনজীবী। তার মানে হচ্ছে কোনো একজন আসামি যখন অ্যাকুইটেড বা খালাস প্রাপ্ত না হবেন বা খালাস আদেশ না পাবেন, সেই ক্ষেত্রে তার পক্ষে কোনো ডিফেন্স আছে কিনা, তার পক্ষে কোনো কিছু, একটা মিনিট। হ্যাঁ, ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডিফেন্স এভিডেন্স। এই ডিফেন্স এভিডেন্সটা মূলত যেটা যারা এই করে থাকে সেটা হচ্ছে যে আসামি পক্ষে যারা, তারা অভিযুক্ত ব্যক্তির পক্ষে যারা আছেন তাদেরকে বোঝানো হচ্ছে। তাদের সাক্ষীদের যে সাক্ষ্য প্রমাণগুলো সেটাকে বলা হচ্ছে, তাদের নিজস্ব সাক্ষীদের যখন সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ অ্যান্ড ক্রস এক্সামিনেশন। তার মানে ডিফেন্স এভিডেন্স, ডিফেন্স এভিডেন্সটা সাধারণত কে শো করে থাকে? অভিযুক্ত ব্যক্তি তার ফেভারে, তার ফেভারে যে যে সাক্ষ্যগুলো আছে, এভিডেন্স গুলো আছে, সেগুলো সে নিয়ে আসবে, এবং তার যদি কোনো সাক্ষী থাকে, ডিফেন্স উইটনেস থাকে, তাদেরকেও নিয়ে আসবে। প্রসিকিউশন পক্ষ তাদেরকে কি করবে? ক্রস এক্সামিনেশন করবে। তার মানে যে পক্ষই সাক্ষী আনুক না কেন, অপোনেন্ট পার্টি তাদেরকে জেরা করবে। এই জেরা ইংরেজি হচ্ছে ক্রস এক্সামিনেশন। তারপরে হচ্ছে সামিং আপ, ক্লোজিং অফ দ্য প্রসিকিউশন এন্ড ডিফেন্স কেস। আমরা মোটামুটি মামলার শেষ পর্যায়ে চলে আসছি। সেখানে বলা হচ্ছে সামিং আপ, আপের মানে হচ্ছে সংক্ষিপ্ত। উভয় পার্টি তাদের সাক্ষীদের সাক্ষ্য, উভয় পার্টি তাদের ডকুমেন্টস গুলো সেগুলো নিয়ে আসছে, এবং সেই বিষয়গুলো যখন হাইলাইট করবে, হাইলাইট করে তাদের পক্ষে তারা বক্তব্যগুলো দিবে, আবার পুনরায় সেটাকে সামারি করে বলবে। তাদের প্রত্যেকের বিষয়ে এভিডেন্স গুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা করবে, এবং তারা যে বিষয়ে যে জিনিসগুলো উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে। এটাকে ইংরেজিতে আমরা বলি বার্ডেন অফ প্রুফ বা স্ট্যান্ডার্ড অফ প্রুফ। এই জিনিসটা আসলে কি? বার্ডেন অফ প্রুফ মানে হচ্ছে, সাপোজ আপনি বললেন যে হ্যাঁ আমি খুন করি নাই, আপনাকে সেটা প্রমাণ করতে হবে। আপনি বললেন আমি চুরি করি নাই, আপনাকে সেটা প্রমাণ করতে হবে যে আপনি চুরি করেন নাই। অপোনেন্ট পার্টি সেটা প্রমাণ করবে না। তার মানে আপনি যদি কারো বিরুদ্ধে কোনো কিছু বলেন যে সে এটা করছে বা অমুকে ওটা করছে, সেটা কিন্তু নট অ্যাকসেপ্টেড। আপনাকে সেটা প্রমাণ করতে হবে অ্যাকর্ডিং টু ল, আইন অনুসারে। তো সাধারণত প্রসিকিউশন পক্ষ এবং ডিফেন্স কাউন্সিল একটা মামলায় তো তার ডিফেন্সের এগেইনস্টে কি কি ধরনের বর্ণনা বা স্টেটমেন্ট আছে সেগুলো বলবেন, কি কি ধরনের উইটনেস আছে সেগুলো বলবেন, কি কি ধরনের এভিডেন্স আছে সেগুলো উত্থাপন করবেন। সকল উইটনেস গুলো করার পরে পরবর্তী লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে জাজমেন্ট অফ অ্যাকুইটাল অর কনভিকশন। পরবর্তী দিন ধার্য করা হবে জাজমেন্ট বা রায় প্রকাশের করার জন্য। সেই রায়টা প্রকাশিত হবে নির্ধারিত কোনো একটা দিনে, সেটার জন্য একটা দিন ধার্য করা হবে। তখন আসামি হয়তো বা অ্যাকুইটাল বা খালাস প্রাপ্ত হবেন, অথবা তাকে পানিশমেন্ট দেওয়া হবে বা কনভিকশন দেওয়া হবে। সেই জাজমেন্ট সাথে সাথেই সাধারণত ফিক্স করা হয় না, জাজমেন্টের জন্য একটা ডেট ফিক্স করা হয়, সেখানে ওপেন কোর্টে জাজমেন্ট ডেলিভার করা হয়।
তো একটা ডেট ফিক্স করে সাধারণত সেই জাজমেন্টটা দেওয়া হয়ে থাকে। সেই জাজমেন্টেই প্রকাশ পাবে আপনি কত বছরের পানিশমেন্ট পেলেন। আপনি যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হন হয়তোবা যাবজ্জীবন পেলেন, অথবা মৃত্যুদণ্ড পাবেন, অথবা 14 বছরের কারাদণ্ড পাবেন, হোয়াট এভার ইট ইজ, সেটা যাই হোক না কেন, অথবা আপনি খালাসপ্রাপ্ত হবেন, সেটা যাই হোক না কেন। তো এতটুকু ছিল আজকে লিখতে। তো আশা স্যার করি সামিং আপ অবশ্যই এটার মিনিংটা কি? হ্যাঁ হ্যাঁ এই যে সামিং আপ নাকি সুমিং আপ এটা বুঝি না, এটার মিনিংটা কি? সংক্ষিপ্ত আলোচনা আর কি, সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো সবাই ভালো থাকবেন, পরীক্ষার জন্য প্রস্তুত হন। পরীক্ষার যে গাইডলাইন গুলো আছে সেটা তো আমি বলেই দিয়েছি, যতটুকু টাইম পাবেন এর মধ্যে লেখা শেষ করার চেষ্টা করবেন। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 ইভিনিং এ যারা সাবমিট করবেন তারা প্রত্যেকেই নাম, রোল, ব্যাচ, সাবজেক্ট এই কথাগুলো লিখবেন। অনেকে আছে অন্য সাবজেক্ট দিয়ে দেন, এটা করা যাবে না। অন্য সাবজেক্টের ট্রান্সক্রিপ্ট লেখাগুলো দিয়ে দেন। কালো এবং নীল কালি ব্যবহার করবেন, মার্জিন ঠিক মতো করবেন, কোনো প্যাড ইউজ করবেন না, সুন্দর খাতা এবং কাগজ ব্যবহার করবেন। অনেকে আমি দেখছি এবার স্যার প্যাড ইউজ করছে, মানে কি বলে ডাক্তারি প্যাড, এটা এই কাজ করা যাবে না। স্যার কোনো প্রশ্ন আছে? রেজাল্ট দেবার কথা ছিল। রেজাল্ট আপনাদের দিয়ে দেওয়া হয়ে গেছে, অনলাইনে চেক করে দেখেন। অনলাইনে সাবমিট করা আছে ই লার্নিং এ স্যার। ই লার্নিং হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মাইমুনা, স্যার বলেন। মাইমুন স্যার, আপনি বলেছিলেন যে হাইস্ট পাবে তাকে আপনি কলম দিবেন, কই কলম তো পাইনি। ও তাই নাকি, বলছিলাম নাকি, আমি আসলে মনে নাই। ঠিক আছে, দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পরবর্তী সেশনে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।